আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়োমেথিকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো যে কোনো অধ্যায়, আমাদের গণিতের একটা অধ্যায় শুরু করার আগে আমাদের বেশ কিছু জিনিস অবশ্যই জেনে নিতে হয় ওই অধ্যায় সম্পর্কে। ম্যাথ করার পূর্বে আমরা কিছু জিনিস একটু জেনে নিব। দেখো, এই স্থানাঙ্ক জ্যামিতি ইংলিশে বলা হয় হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এই অধ্যায়টা মূলত জ্যামিতির একটা অংশ। তোমরা নাম দেখে বুঝতে পারতেছো যে জ্যামিতির একটা অংশ এটা। তো এই অধ্যায়ে আমরা কি কি পড়বো, মূলত যে চারটা অংশ আমরা পড়বো এই অধ্যায়ে, এই চারটা অংশ আমরা একটু দেখে নিই আমরা কি কি পড়বো। দেখো, চারটা পয়েন্ট আমি লিখে রাখছি এখানে। প্রথম পয়েন্টটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কৌশল। আচ্ছা, তার আগে বলে রাখি এই অধ্যায়ে কিন্তু তোমাদের চারটা অনুশীলনী আছে, তাই না? যেহেতু 11 অধ্যায়, তাহলে 11.1 আছে এখানে, 11.2 আছে, 11.3 আছে, আর হচ্ছে 11.4 আছে। এখন এই যে চারটা অধ্যায়ের চারটা অংশ আমি লিখে রাখছি, মানে এই অধ্যায়ের চারটা অংশ, এই প্রত্যেকটা অংশ হচ্ছে এক একটা অনুশীলনীকে নির্দেশ করতেছে। তোমরা দেখবা যে এই যে অংশটা, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কৌশল, এটা হচ্ছে 11.1-এ আলোচনা করা হয়েছে। 11.1-এ এইটার বাইরে আর কিচ্ছু নাই। আর 11.1-এর এই অধ্যায়টা পড়তে তোমাদের মাত্র একটা সূত্রের প্রয়োজন হবে, আর কিছুটা বেসিকের প্রয়োজন হবে। একটু পরে এটা বলতেছি আমি, সমতলে বিন্দু পাতন কিভাবে করতে হয় ওটা। আচ্ছা, 2 নম্বরে যেটা লিখছি যে সরল রেখার মাধ্যমে সৃষ্ট ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি, এইটা আলোচনা করা হয়েছে 11.2-এ। তার মানে এই অধ্যায়ের চারটা অংশ, চারটা আলাদা অংশ, চারটা অধ্যায়ে আলাদাভাবে আলোচনা করা হয়েছে। তো দেখো, আর 11.3-এ আলোচনা করা হয়েছে হচ্ছে সরল রেখার ঢাল নির্ণয়ের পদ্ধতি নিয়ে। আর 11.4-এ আলোচনা করা হয়েছে দুটি বিন্দুর সংযোগে সরল রেখার সমীকরণ নির্ণয়ের কৌশল কিভাবে করতে হয়, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর আরেকটা কথা বলে দিই, তোমাদের অধ্যায়ের মানে এই অধ্যায়ের সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এটা, 4 নম্বরটা, অর্থাৎ এই 11.4টা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকিগুলোও যে ইম্পর্টেন্ট কম তা না, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে। আমরা সবগুলো অধ্যায় আস্তে আস্তে পড়বো। আচ্ছা, তো দেখো, অধ্যায়গুলো শুরু করার পূর্বে আমাদেরকে একটু বেসিক সম্পর্কে জানতে হবে। বেসিকগুলো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জিনিসগুলো একটু মুছে দিই আমি। হ্যাঁ, সর্বপ্রথম আমরা 11.1 দিয়ে শুরু করব, কিন্তু এই অধ্যায়টা শুরু করার পূর্বে আমাদেরকে একটু কার্তেশীয় সমতল সম্বন্ধে জানতে হবে। সমতলে কিভাবে বিন্দু বসাইতে হয় সেটা জানতে হবে, কারণ এই অধ্যায়তে মূলত আলোচনা করা হয়েছে বিন্দু, সরল রেখা এবং বক্ররেখার বীজগাণিতিক প্রকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। এটাই হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতির সংজ্ঞা বলতে পারো অনেকটা। আচ্ছা, তো আমরা বিন্দু তো আমরা চিনি, একটা ফোঁটা দিলে বিন্দু হয়। সরল রেখাও চিনি, এরকম একটা দাগ হয়, তাই না? আর বক্ররেখা তো আমরা চিনি, এরকম বাঁকা রেখা অথবা একটা গোল বলও যদি ধরো সেটাও বক্ররেখা। আচ্ছা, এখন আমরা দেখি এই সমতলটা নিয়ে কীভাবে আমরা কি আলোচনা করতে পারি। তোমরা তোমাদের ক্লাস 8-এর প্রবাবলি তোমাদের পঞ্চম অধ্যায়ে একটা অধ্যায় ছিল, সমীকরণ নিয়ে অধ্যায় ছিল, ওইখানে তোমরা এটা সম্পর্কে জেনেছো অলরেডি। তারপরেও আমি ছোট করে একটু বলে দিব কীভাবে কি করা যায় এখানে। তো দেখো, এই যে দুইটা অক্ষ আমি টানছি, এই অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই যে লম্বালম্বী যে অক্ষটা এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এখন এই দুটো অক্ষ একটা বিন্দুতে ছেদ করছে না, এই যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকে আমরা ও নাম দিলাম, ও বিন্দু। এই ও বিন্দুকে আমরা বলবো হচ্ছে মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু। আচ্ছা, বেশি আলোচনা করার দরকার নেই এখানে, কারণ আমি জানি অলরেডি, তোমরা সবাই জানো এটা। আচ্ছা, তো দেখো, এই এক্স অক্ষকে আমরা এক্স ও এক্স প্রাইম নাম দিলাম, আর ওয়াই অক্ষকে নাম দিলাম হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এই সমতলটার একটা নাম দেওয়া হয়, সেটা তোমরা সবাই জানো, কার্তেশীয় সমতল। কারণ এই সমতলটা যে গণিতবিদ আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন ফরাসি গণিতবিদ রেনে ডেকার্তে, তার নাম অনুসারে আর কি এটা নামকরণ করা হয়েছে। আর এই ফরাসি গণিতবিদ রেনে ডেকার্তেকে বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তক নামেও তাকে ডাকা হয়, বা হচ্ছে তাকে সম্মানিত করা হয় আর কি। এটা একটু জেনে রাখতে পারো। আচ্ছা, তো এই সমতলের মধ্যে আমরা আসলে কি বসাবো? মূলত আমরা এই সমতলের মধ্যে বসাবো হচ্ছে এই বিন্দু বসাবো। বিন্দু কিভাবে বসাইতে হয় তোমরা জানো সবাই, একটু বলে দিই জাস্ট। এই যে ঘরটা আছে, এই দুইটা অক্ষ এই সম্পূর্ণ সমতলটাকে চারটা অংশে বিভক্ত করেছে। এই যে ঘরটা, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে কি চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ, আর এই যে লাস্টেরটা এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো এই চতুর্ভাগটা মনে রাখবা, এটাতে হয় প্লাস প্লাস। কেন প্লাস প্লাস হয় পরে বলতেছি।
আর এটাতে মনে রাখবা এটা হয় হচ্ছে মাইনাস প্লাস, 3 নাম্বারটা হয় মাইনাস মাইনাস, আর 4 নাম্বারটা হয় হচ্ছে প্লাস মাইনাস। এখন দেখো কোনটা কেন হয় একটু বলে দিই। এটা প্লাস প্লাস হওয়ার কারণ হচ্ছে, মনে রাখবা আমরা যে কোনো বিন্দু গণনা শুরু করব মূল বিন্দু থেকে। তো মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে আমাদের কোথায় যাইতে হবে? হয় ডানে যাইতে হবে, না হলে বামে যাইতে হবে, আর তারপরে কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর যাওয়ার জন্য উপরে যেতে হবে, না হলে নিচে যাইতে হবে। তোমরা এটা মনে রাখবা যে আমরা যদি এটা একটু আমি মুছে দিই, আমরা যদি এই মূল বিন্দু থেকে ডানে যাই, তার মানে ও থেকে যদি আমরা ডানে যাই, ডানে গেলে হবে প্লাস, যদি বামে যাই বামে গেলে হবে মাইনাস, যদি উপরে যাই উপরে গেলে হবে প্লাস, আর যদি নিচে যাই তাহলে হবে মাইনাস। দেখো খুবই সহজ বিষয়, সিম্পল। ডানে গেলে প্লাস হবে, মানে ও বিন্দু থেকে, এই যে ও থেকে যদি ডান দিকে যাই তাহলে হবে প্লাস, যদি বাম দিকে যাই তাহলে হবে মাইনাস, উপরের দিকে গেলে হবে প্লাস, নিচে গেলে হবে মাইনাস। এই 4টা বিষয় মনে রাখলে এই প্লাস মাইনাসের বিষয়টা একদমই সহজে বুঝো, মনে রাখা সম্ভব। দেখো ও বিন্দু থেকে আমরা একটা বিন্দু কল্পনা করি, ধরো যে এক্স কমা ওয়াই ধরে সবসময় ওরা, আমি এক্স কমা ওয়াই না ধরে হচ্ছে 2,3 এই বিন্দুটা চিন্তা করলাম। তো এটা কিন্তু গ্রাফ পেপারে করো না তোমরা ওইরকমই, কিন্তু এখানে কিন্তু ঘর টানা থাকে, এই যে 1 2 3 4 5 এভাবে ঘর টানা থাকে, তাই না? গ্রাফ পেপারের মতো। হ্যাঁ, বাম দিকে হচ্ছে এরকম ঘর থাকে, উপরে নিচেও সেম ভাবে এরকম থাকে। ঠিক আছে, এরকম ঘর টানা থাকে। তো আমরা যেহেতু এখানে 2,3 লিখছি, তো প্রশ্ন আসতে পারে যে এটা কি, মানে কেন এইভাবে লিখছি, ব্র্যাকেট আকারে লিখছি। তো এইভাবে লেখাটাকে বলা হয় ক্রমজোড় আকার। মনে রাখবে এটা, এইভাবে লেখাকে বলা হয় হচ্ছে ক্রমজোড় আকার। আর এটাকে বিন্দুও বলা হয়, বিন্দু বা স্থানাঙ্কও বলা হয় এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক এটা। তো এইটার এই যে প্রথম যে অংশটা আছে না, মানে হচ্ছে কমার আগের যে পার্টটা, এটাকে বলা হয় হচ্ছে আমরা এক্স দ্বারা চিহ্নিত করি, এটাকে এক্স বলি আর কি, আর এটাকে বলি হচ্ছে ওয়াই, এটাকে এক্স ওয়াই বলা হয়। এখন এই যে 2টা আছে, 2টা দ্বারা আমরা কি বুঝাইতেছি? এক্স বুঝাইতেছি। এক্সটা হচ্ছে কি জানো? এক্স হচ্ছে ভুজ, আর ওয়াই হচ্ছে এখানে কোটি। এই ভুজ আর কোটি দ্বারা আসলে কি বুঝাইতেছে এটা একটু বলে দিই। এই ভুজ দ্বারা বোঝাই হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করব, সেটাই হচ্ছে ভুজ। আবার বলি, এক্স অক্ষ বরাবর মানে এই যে এই বরাবর কিন্তু এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের উপর দিয়ে আমাদের চলতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো এক্স অক্ষ বরাবর আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করব, সেটাই হচ্ছে কি ভুজ। এটা হচ্ছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আর কোটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করব সেটাই হচ্ছে কোটি। এটা একটু লিখে রাখতে পারো খাতায়, যে ভুজ হচ্ছে কি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর কোটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমরা ভুজ কোটি চিনে ফেললাম। তো এখানে ভুজ আর কোটির মান কত দেওয়া আছে? ভুজের মান দিছি আমরা 2, আর 3 দিছি কার মান? 3 দিছি হচ্ছে কোটি এর মান। প্রথমে তো ভুজের কাজটা করতে হবে, আমরা মূল বিন্দু থেকে এখন যাত্রা শুরু করব। দেখো আমি বিন্দু কিভাবে বসাইতে হয় আমি সেটা দেখাইতেছি। তো প্রথমে ভুজ আছে হচ্ছে 2, তাহলে আমি মূল বিন্দু থেকে এই 2 এর আগে কিছু নাই, মানে কি আছে? +2। তো প্লাস হইলে কি হয়? আমরা বলছি যে প্লাস হইলে এই যে ডানে যাইতে হবে। ঠিক আছে, যদি প্লাস হয়, সংখ্যাটা প্লাস, সুতরাং ডানে যাইতে হবে। মূল বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, ডানে যাইতে হবে। কয় ঘর ডানে? 2 ঘর। এই যে 1 ঘর 2 ঘর, এই পর্যন্ত আসলাম। এখন কি কাজ শেষ হয়ে গেছে? না, কাজ শেষ হয় নাই। এই ডানে আসার পরে আমাদের তাকাইতে হবে কোটির দিকে। দেখো ওয়াই হচ্ছে কোটি, কয় ঘর যাইতে বলছে? 3 ঘর। এটা কি প্লাস নাকি মাইনাস? অবশ্যই প্লাস। তো প্লাস হইলে আবার কি হয়? উপরে যাইতে হয়। প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর যাব আমরা, তারপরে হচ্ছে দেন কোটি, মানে উপরে বা নিচে যাইতে হবে। এখন দেখবো উপরে গেলে কি হয়? প্লাস হয়, আমাদের সংখ্যাটাও আছে প্লাস, সুতরাং প্লাস হলে আবার উপরে যাব। এই পর্যন্ত আসছিলাম, তাই না? এখন উপরে গেলে কি হবে? 1 2 3 এই পর্যন্ত আসবে। সুতরাং আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে যে 2,3 এইখানে হবে। ঠিক আছে, এটা আমি একদমই সহজ করে বললাম, যারা এই অধ্যায় কিছুই পড়ো না এর আগে, তারাও যাতে বুঝতে পারো। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে আস্তে আস্তে অঙ্কে ঢুকবো।
তো দেখো আশা করি এটা বুঝতে পারছো। ডাস্টারটা কোথায়? এখন হচ্ছে আমরা আরেকটা বিন্দু বসাই, এটা যদি বুঝে থাকো এটা একটু তুলে রাখতে পারো যাদের জানা নাই আর কি। দেখো আরেকটা বিন্দু আমরা বসাই। এবার আমরা নিলাম হচ্ছে -4,5 বিন্দু। তো দেখো এবার কিন্তু ভুজ এক্স এর মান দেওয়া আছে -4, এটা হচ্ছে ভুজ। আর কোটি কত দেওয়া আছে? এবার কোটি ওয়াই এর মান দেওয়া আছে 5, এটা হচ্ছে আমাদের কোটি। খেয়াল করলে দেখো এবার কিন্তু ভুজ আগের মতো মানে ধনাত্মক না বা প্লাস না, এবার দেওয়া আছে ভুজ মাইনাস আর কোটি দেওয়া আছে প্লাস। তো এই মাইনাস প্লাসের ঘরটা কোনটা দেখো তো, এইটা হচ্ছে মাইনাস প্লাসের ঘর, দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে আমি বলতে পারি যে এই যে বিন্দুটা আছে বা এই স্থানাঙ্কটা এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। সেইমভাবে আমি যদি আরেকটা বিন্দু নেই, ধরো যে -5, -7, হ্যাঁ এটা -7, তাহলে এইটার কি এক্স সমান হচ্ছে -5 আর ওয়াই সমান হচ্ছে কত -7। তার মানে দুইটাই যেহেতু মাইনাস, এটা কোন চতুর্ভাগে হবে বলো তো? দেখো তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাস ঘর, মানে এই চতুর্ভাগে দুইটাই মাইনাস হবে, সুতরাং এটা হবে তৃতীয় চতুর্ভাগে, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। দেখো আমি এই বিন্দুটা আগে বসাই, -4 বলছি, তো বামে হইলে আমরা বলছি আমরা মাইনাস হয়, যেহেতু ও বিন্দু থেকে -4 বলছে, ভুজের মান -4, প্রথমে ভুজের কাজ করতে হবে তারপরে কোটি, তাহলে বাম দিকে যাইতে হবে। বাম দিকে আমি যাই, এখান থেকে এই যে 1 2 3 4, 4 ঘর গেলাম। এখন দেখো -5 বলছে, প্রথমটা ঋণাত্মক ছিল এই কারণে বামে গেছি, কিন্তু পরেরটা তো ধনাত্মক, ধনাত্মক হলে আবার কী করতে হয়? উপরের দিকে যাইতে হয়। এই পর্যন্ত আসলাম, এখন আমি উপরে যাব কারণ প্লাস আছে। কত ঘর যাব? 5 ঘর, তাহলে যে 1 2 3 4 5 অনুমানে মনে করো এই পর্যন্ত আসলো। তাহলে এইটাই হচ্ছে আমাদের -4,5 বিন্দু। আরেকটা বিন্দু দেখি যে এটা -5,-7, মানে একবার বামে যেতে হবে একবার নিচে যেতে হবে, কারণ দুইটাই মাইনাস, বামে হইলে মাইনাস হয় নিচে হইলেও মাইনাস হয়। তো দেখো -5, তাহলে কোন পর্যন্ত আসবে? এই পর্যন্ত আসবে, এই যে 1 2 3 4 5 পর্যন্ত আসলো। এখন যাইতে হবে নিচে -7, 7 ঘর যাই, 1 2 3 4 5 6 7, ধরো যে এখানে আসছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের -5,7 ঘর। হ্যাঁ, আর এটা আমি আর দেখাইলাম, এটা অবশ্যই পারবা তোমরা। এটা হচ্ছে প্লাস মাইনাস, যদি ধরো যে +4 আর হচ্ছে -3 এরকম আসে, তাহলে হচ্ছে যে প্লাসের জন্য ডানে আর মাইনাসের জন্য হচ্ছে নিচে, ওইটা হবে আমাদের চতুর্থ চতুর্ভাগে। আশা করি বিন্দু বসানো তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, এটা খুবই মানে একদমই হালকা আলোচনা ছিল, এগুলো তোমরা জানো অলরেডি, তারপরে একটু করে দিলাম আলোচনা। দেখো এটা আমরা এখন মুছে দিই। তো আমরা 11.1 এখন আলোচনা করব, যা বুঝার এখানে বোঝা হয়ে গেছে। বিন্দু পাতন কীভাবে করতে হয়, তারপরে হচ্ছে এই সমতলটা কি নাম, বিস্তারিত আলোচনা হয়ে গেছে। এখন আমরা শুধু 1 নাম্বারটা রাখবো আর বাকি সব মুছে দিব এখন। এটা থাক আপাতত, পরে মুছি, সমস্যা নেই। তো দেখো বলছে 11.1-এ কি বলছে। প্রথমত বলা হয়েছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কৌশল। দুইটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দু আমরা দেখছি বিন্দু কিভাবে লিখে, এইভাবে লিখে, তাই না? এটা ধরো আমরা x1 ধরলাম একটা, আর একটা y1 ধরলাম, এটা হচ্ছে একটা বিন্দু, আর আরেকটা বিন্দু ধরলাম হচ্ছে একটা x2 y2, এভাবে ক্রমজোড় আকারে আমরা লিখি। প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে বলা হয় কোটি। ভুজ হচ্ছে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, কোটি হচ্ছে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমরা দুইটা বিন্দু নিলাম, আমাদেরকে প্রশ্ন করবে এই অধ্যায়ে, প্রত্যেকটা প্রশ্নই সেম, যে এই দুটা বিন্দুর মাঝখানে যে দূরত্বটা আছে না, ওই দূরত্বটা বের করতে হবে। হ্যাঁ, এই অধ্যায়ে মূলত এটা নিয়েই কাজ, দূরত্ব বের করা। আচ্ছা, এই দূরত্বটা বের করার জন্য দেখো আমরা কীভাবে করতে পারি, একটা সূত্র আছে এই দূরত্ব বের করার জন্য, ওইটা আমরা দেখব। দেখো সূত্রটা আমরা দেখি। তো দূরত্ব নির্ণয়ের সূত্র তো খাতায় লিখে ফেলতে পারো সূত্রটা, যারা জানো তারা তো জানোই, না জানলেও লিখো, উপকার হবে। দূরত্ব নির্ণয়ের সূত্র, তো দেখো তো সূত্রটা কি। সূত্রটা হচ্ছে এরকম, দূরত্ব সমান √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার।
মানে বিষয়টা হচ্ছে x1 কি ভুজ না, আমি ধরো যে এই দুইটা বিন্দু চিন্তা করলাম, এর দূরত্ব আমি বের করতেছি। হ্যাঁ, পরীক্ষায় তো তোমরা এইভাবে সূত্র বসাবা না, তোমরা বসাবো হচ্ছে সংখ্যা দ্বারা আমরা করব। তো x1 কি ভুজ না, এখানে x2 কি ভুজ না। তো সূত্রটা মূলত দেখো কি করছে, দূরত্ব হচ্ছে এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে রুটের মাঝখানে এদের ভুজদ্বয়ের অন্তর, মানে বিয়োগফল, ভুজদ্বয়ের অন্তর করে তার উপরে বর্গ, মাঝখানে হচ্ছে সমষ্টি মানে প্লাস, কোটিদ্বয়ের অন্তর করে তার উপরে বর্গ। আমি যে বললাম কোটিদ্বয়ের অন্তর, মানে এখানে ধরা বাঁধার নিয়ম নাই যে তোমাকে x1 থেকে x2 বিয়োগ করতে হবে। তুমি চাইলে x2 থেকেও x1 বিয়োগ করতে পারো, x2 মাইনাস x1 হোল স্কোয়ার। আবার সেমভাবে যদি এই কাজটা করো, মানে x2 থেকে x1 বিয়োগ করো, তাহলে কিন্তু কোটিদ্বয়ের অন্তরের ক্ষেত্রে y2 থেকে y1 বিয়োগ করতে হবে। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, তুমি যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, তাহলে কোটির ক্ষেত্রেও প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। যদি এটা করো উল্টাটা, তাহলে ওইটাও করতে পারবা, সূত্র দুইটাই হয়। হ্যাঁ, একটা সূত্র মনে রাখো, এটাই হচ্ছে ভালো প্রথম অবস্থায় তোমাদের জন্য। তো দেখো, আশা করি সূত্রটা বুঝতে পারছো। এই যে একটা সূত্র আছে দূরত্ব নির্ণয়ের, এই একটা সূত্র দিয়ে আমরা পুরো অধ্যায়টা শেষ করে ফেলবো। যাই হোক, এতক্ষণ যে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য, প্রথম অধ্যায়টা সম্পর্কে। এখন আমরা পড়াশোনায় ঢুকবো, মূল পড়াশোনায়, সেটা হচ্ছে অঙ্কের পার্টে ঢুকবো আমরা। দেখো, আমি হচ্ছে এই অংশটুকু একটু মুছে দিই, এটুকু আমাদের আর লাগবে না। আর এই পার্টটা তোমরা দেখলাই, এটাও মুছে দিই। আচ্ছা, দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি একটু উপরে লিখি। তাহলে সূত্রটা কি ছিল, দূরত্ব সমান হচ্ছে রুট x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, পরীক্ষার মধ্যে তো এই x1 y1 দিয়ে বিন্দু থাকবে না, পরীক্ষায় বিন্দু থাকবে হচ্ছে 4 3 মাইনাস 4 3, এরকম অনেক বিন্দু থাকতে পারে। তো আমি ধরো যে দুইটা বিন্দু নেই, র্যান্ডম দুইটা বিন্দু নেই একটু সূত্রটা বোঝানোর জন্য। ধরো যে আমি একটা বিন্দু নিলাম হচ্ছে এই একটা বিন্দু, ধরো সেই বিন্দুটা হচ্ছে 5,3। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই বিন্দুটা, এইখান থেকে এই বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -5,-3। এখন বললাম হচ্ছে এই দুটা বিন্দুর দূরত্ব বের করো। এগুলো কিন্তু আমরা চাইলে গ্রাফ পেপারে বা ছক কাগজে বসাইতে পারতাম। যেমন এখানে একটা ছক কাগজ আগে একটু বসাই ফেলি, তোমরা তো বিন্দু পাতন শিখিয়ে গেছো কীভাবে করতে হয়। তো এইভাবে আমি নাম দিলাম না, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন দেখো এই যে 5,3 বিন্দুটা, আমরা কি করব, যেহেতু দুইটাই প্লাস, একবার ডানে যাব একবার উপরে যাব। তো দেখো আমি ডানে যাই, 1 2 3 4 5, 5 ঘর ডানে গেলাম। এখন যেহেতু পরেরটাও প্লাস, কোটিও প্লাস, সুতরাং উপরে যাব। তাহলে 1 2 3 এই যে এখানে আসলো, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 5,3 বিন্দু। আরেকটা বিন্দু দেখি -5,-3, মাইনাস আছে, কোটি মানে প্রথমটা ভুজই হচ্ছে মাইনাস, তাহলে বামে যাইতে হবে। 1 2 3 4 5, 5 ঘর হচ্ছে বামে গেলাম, এই পর্যন্ত আসলো, কথার কথা। আর -3 মানে আবারও মাইনাস, কোটিও মাইনাস, তাহলে নিচে যাবো না উপরে যাব, অবশ্যই নিচে। তাহলে আমরা 3 ঘর নিচে যাই, এই যে 3 ঘর নিচে আসলাম, ধরো যে এখানে আসলো। তাহলে এইটা হচ্ছে -5,-3 বিন্দু। এখন বলো তো এই এদের দূরত্ব কোনটুকু হবে, এইটুকু হবে না এদের দূরত্ব। তার মানে আমরা প্রশ্নটা চাইছি কি, যে এই যে দুটা বিন্দু আমরা ছক কাগজে স্থাপন করলাম, এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় করতে হবে না, এই অংশটুকু পরীক্ষায় করতে হবে না। ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য জাস্ট এমনি দেখাইলাম। তোমরা জাস্ট এটাও করতে হবে না, এটাও দরকার নেই, এটা ওদের বোঝানোর জন্য বলছি। তোমরা জাস্ট এই সূত্রটা দিয়ে অঙ্কটা করবা, জাস্ট এইটুকুই। হ্যাঁ, এটা জ্যামিতি হইলেও আঁকা আঁকের খুব বেশি কিছু নাই, কিছুই নাই বলতে গেলে। আঁকা আঁকি একটু একটু আঁকতে হইতে পারে, যখন প্রশ্নে বলে দিবে যে এই চিত্রটা আঁকো বা হচ্ছে এই চতুর্ভুজটা আঁকো, এরকম। তো এইগুলা করতে হবে না। আমাদের আনসারটা দেখো কিভাবে হবে। তাহলে সূত্রটা মাথায় রাখবা, সূত্র এটাও লিখতে হবে না, সূত্র না লিখে অঙ্ক হবে। তো আমি প্রথমবারের জন্য সূত্রটা লিখতেছি। দেখো, সূত্রটা হচ্ছে আমাদের এ আর বি বিন্দু ধরে নিছি, তাহলে আমরা এ বি লিখি দূরত্বের পরিবর্তে। এ বি সমান, সূত্রের রুটটা দিলাম, বলছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো, আমরা এই 5কে x1 ধরি, এটা হচ্ছে y1। ঠিক আছে, যেহেতু xy আকারে প্রকাশ করি আমরা, 5 হচ্ছে x1
3 হচ্ছে y1, এই -5 হচ্ছে x2, -3 হচ্ছে y2। ঠিক আছে, এগুলো কিন্তু মনে মনে ধরতে হবে, এভাবে লিখতে হবে যে তা না, প্রথম প্রথম লিখে করতে পারো, পরবর্তীতে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তাহলে x1 - x2 হোল স্কয়ার আমাদের সূত্র ছিল। তাহলে কি করব, এই x1 থেকে x2 আগে বাদ দিব, তারপরে হোল স্কয়ার করে দিব। তো দেখো আমরা x1 - x2 করি। x1 কত দেখো তো, x1 হচ্ছে 5 মাইনাস x2, সূত্রের একটা মাইনাস আছে, এই যে দেখো সূত্রের মাইনাসটা, মাইনাস করতে হবে কত x2, কিন্তু x2তে যাই আবার দেখতেছি এখানেও -5, তো দুইটা মাইনাস মিলে কি প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে না, কিন্তু আমরা এখানে প্লাস দিলাম না, আমরা প্রথম করতেছি, এই কারণে -5ই দিলাম। মানে x1 যার মান হচ্ছে 5 মাইনাস এই সূত্রের মাইনাস x2 যার মান হচ্ছে -5, ব্র্যাকেটে দিলাম -5। এখন এদের উপরে তো আবার হোল স্কোয়ার দিতে হবে, এই হোল স্কোয়ার দেওয়ার জন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপরে হোল স্কোয়ার দিলাম। বুঝতে পারছো কিনা? তারপরে হচ্ছে আমরা এই সূত্রের প্লাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো y1 - y2, এটার ক্ষেত্রেও 3y1 মাইনাস সূত্রের মাইনাস -3 হবে, তাহলে 3 দিলাম, সূত্রের মাইনাস দিলাম, আবার দেখো -3 আছে, তাহলে -3 বসাইলাম। আর যেহেতু এটার উপরে বর্গ করতে হবে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই বর্গ দিয়ে দিলাম। বলো তো বুঝতে পারছো কিনা এটা? এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে পরের অঙ্কগুলো সবগুলোই তোমাদের জন্য সহজ হবে। দেখো 5 মাইনাস -5, এখানে কি মাইনাস, এই মাইনাস গুণাকারে আসে না, ব্র্যাকেটের মধ্যে যদি এরকম থাকে তাহলে কিন্তু গুণাকারে থাকে, এটা অনেকে ভুল করে, মনে থাকে না। তোমরা সবাই জানো অবশ্যই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায় না, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়। তাহলে এই রুটটা তো রুটের মতো থাকলো, রুটটা রুটের মতো থাকলো, এই 5 আর এই 5 এখন এখানে মাইনাসে মাইনাসে এই প্লাস হয়ে গেল, বুঝছো কিনা? তারপরে বাসে সাথে আছে 5, আর উপরে তো হোল স্কোয়ার আগে থেকে আছে, এই যে প্লাস সূত্রের, আর এইখানে দেখো 3 আর এই যে 3, দুইটার মাঝখানে মাইনাসে মাইনাসে আবারও 3 + 3 হয়ে গেল, উপরে হচ্ছে হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট আমরা কি করব, এই 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয় হোল স্কোয়ার, আর 3 আর 3 যোগ করলে হয় 6, তার উপরে হোল স্কোয়ার। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে প্রায়। 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর 6 স্কোয়ার মানে কত, 36। তো আনসার আসবে আমাদের রুট 136 বা রুট 136। তো এটার আনসারটা এরকম আসছে কারণ আমি এটা র্যান্ডম দুইটা বিন্দু দিছি। আমরা যখন বই থেকে অঙ্ক করবো তখন সুন্দর সুন্দর আনসার আসবে, সমস্যা নাই। তো এই পর্যন্ত যদি আনসার রেখে দাও তাই হয়ে যাবে। আর যেহেতু আমাদের এখানে কোনো ধরনের কিছু বলে নাই যে এটা মিটার না কি একক দূরত্ব বের করতে হবে, সুতরাং আমরা শুধুমাত্র একক লিখে রাখবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, তোমরা অঙ্কটা একটু তুলে ফেলতে পারো। আমি বই থেকে একটা অঙ্ক করাই এখন, ঠিক আছে? আচ্ছা, বই থেকে আমি একটা অঙ্ক তোমাদেরকে দেই। আচ্ছা দেখো, আমরা একটা সহজ একটা স্থানাঙ্ক এবার নিব, 1 1 আর 2 2, এই দুটা বিন্দুর স্থানাঙ্ক। তো আমি এটা মুছে দিই। এখন আমি আর প্রথমবার মতো অত ডিটেলস লিখবো না, এখন তোমরা বুঝবা, এমনিতেই বুঝবা। আচ্ছা, আমি আর দিয়ে একটা অঙ্ক করাবো, তারপর হচ্ছে আমরা অনুশীলনীতে ঢুকে যাবো। ওদের সহজ একদমই। বলছে 1,1 আর হচ্ছে 2,2, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু কীভাবে বসাইতে হয় আমরা দেখে ফেলছি। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। এখন দেখি তো আমরা কোনো কিছু না লিখে করতে পারি কিনা। জাস্ট মনে মনে তোমরা ধরে নিবা যে এই যে প্রথমটা এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা মনে মনে ধরে নিবা। আপাতত প্রথম লিখে রাখলাম, আমরা মনে মনে ধরে রাখতে হবে এটা। আমরা করব কি, দূরত্ব বের করবো। তাহলে লিখলাম দূরত্ব সমান, সূত্রের রুট দিলাম, এই রুটটা দিলাম। এখন বলছে x1 - x2, তার মানে কি x1 হচ্ছে 1, x2 কত 2, তাহলে করলাম আমরা সিম্পলি 1 - 2, তার উপরে হোল স্কোয়ার সূত্রের, তারপরে আছে একটা প্লাস, এই যে সূত্রের প্লাস, y1 - y2, y1 হচ্ছে 1,
সেম আবারও মাইনাস এই y2 হচ্ছে 2 হোল স্কোয়ার। একদমই সোজা ছিল না এটা। 1 - 2 মানে কত? -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার। এখন এগুলা অনেকে হচ্ছে জানে, তারপরে একটু বলে দিই। এই -1 এর উপর হোল স্কোয়ার করলে কিন্তু +1 হয়, কারণ -1 এর উপর হোল স্কোয়ার মানে কি, দুইটা -1 কি আছে, গুণ আকারে আছে। আর আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস লেখার দরকার নাই, 1 1 গুণ করলে তো 1ই। সুতরাং -1 গুণ করলে 1 হবে। রুটের ভিতরে এটা 1 প্লাস এটাও তো 1ই হইতেছে, তাহলে আনসার আসবে কত, √2। এখানে তোমরা শুধু একক লিখে দিবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এগুলো খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, তো আমরা দূরত্ব চাইলে লিখতে পারি, অথবা এটাকে আমরা একটু বিন্দু নাম দিয়ে দিতে পারি, যে ধরি এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। হ্যাঁ, এভাবে নাম দিতে পারো তোমরা। আর যদি নাম না দাও তাহলে যে ভুল হবে তা না, লিখে দিবা যে প্রদত্ত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব √2 একক। আচ্ছা, এই দুটো যদি বুঝে থাকো, আমরা হচ্ছে একটা উদাহরণের অঙ্ক করবো এখন। উদাহরণ 5 নাম্বার অঙ্কটা, এটা আমাদের একটু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, এটা তুলে ফেলতে পারো এটা। আচ্ছা দেখো, আমরা এই একটা সূত্র দিয়ে হচ্ছে উদাহরণের 5 নাম্বার অঙ্কটা করব এখন। উদাহরণের 5 নাম্বার অঙ্কটা করব। দেখো, উদাহরণ 5-এ আমাদের বলছে কি, উদাহরণ 5 কি বলছে, যে দেখাও যে -3, তোমরা একটু বইটা নিয়ে বসবা, তাহলে হচ্ছে পড়তে সহজ হবে। -3, -3, 0, আর হচ্ছে 3, 3, তিনটা বিন্দুর কথা বলছে। আমরা জানি যে তিনটা বিন্দু যদি থাকে একটা সমতলের মধ্যে, তাহলে ওটাতে ত্রিভুজ হয়। ধরো যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। তিনটা বিন্দু যদি আমরা যোগ করি, এই দেখো একটা ত্রিভুজ হয়, তাই না? তার মানে তিনটা বিন্দু যদি আমাদের দিয়ে দেয়, ওইটা ত্রিভুজ হবে কি হবে না, এটাই আমাদের জিজ্ঞেস করছে। দেখো কি বলছে পরে, বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, এইটা দেখাইতে বলছে। যে বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ আসলে হয় না, এটা দেখাইতে বলছে। দেখো কেন ত্রিভুজ হয় না আমরা একটু দেখি। তো তিনটা বিন্দু কি কি, -3, -3, 0, 0, এই যে তিনটা বিন্দু, -3, -3, আরেকটা হচ্ছে 0, 0, লাস্ট বিন্দুটা হচ্ছে 3, 3, 3, 3। ঠিক আছে, এখন এই বিন্দুগুলো যদি আমরা গ্রাফ পেপারে বসাই, তাহলে আমরা এমনি বুঝতে পারবো যে কেন ত্রিভুজ হয় না। কিন্তু আমরা কি করব, আমরা একটু গ্রাফ পেপারে আগে বসাই নেই, তারপরে আমি দেখাইতেছি। দেখো বিন্দু তিনটা একটু গ্রাফ পেপারে বসাই, বিন্দু তো তোমরা বসাইতে পারো, তাই না? -3, 3, আন্দাজে জাস্ট বসাইতেছি একটু, দেখো তাহলে বুঝবা। 1 2 3, মাইনাস মানে বামে, আবার -3, তাহলে নিচে এইখানে আসবে -3, -3। পরেরটা বলছে 0, 0, এটা তো আমরা জানি মূলবিন্দু আছে, তোমাদের এটা বলা হয় নাই। মূলবিন্দুর স্থানাঙ্ক, এটা ধরো এ বিন্দু, মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। হ্যাঁ সরি, এটা বলা হয় নাই। মূলবিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0, 0, মানে ভুজের মানও 0, কোটির মানও 0। আচ্ছা, পরের বিন্দুটা কি বলছে, 3, 3। তাহলে 1 2 3 ডানে গেলাম, যেহেতু প্লাস, আবারও প্লাস, কোটি উপরে যাব, 1 2 3 এইখানে আসবে। আর একটু উপরে দিই, এখানে দেবো। তাহলে এটা তো ও বিন্দু 0, 0, এটা ধরে নিলাম বি বিন্দু। তাহলে এটা ধরলাম এ বিন্দু, এটা তো আমরা জানি ও বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। 3, 3। দেখো তো তোমরা নিজেরাই বলো, এইটা দিয়ে কি কখনো ত্রিভুজ হবে? কখনোই হওয়া সম্ভব না, কারণ তিনটা যোগ করলে আমরা দেখতেছি একটা সরল রেখা চলে আসে, তাই না? একটু বাঁকা হয়ে গেছে, ধরে নাও এটা সরল রেখা। হ্যাঁ, তিনটা যোগ করলে একটা সরল রেখা আসে, কখনোই তো হবে না। কিন্তু আমরা যদি এভাবে চিত্র আঁকে বলে দেই যে এটা তো তিনটা সরল রেখা হয়ে গেছে, সুতরাং হবে না ত্রিভুজ, তাহলে তো নাম্বার দিবে না। হ্যাঁ, নাম্বার পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে দূরত্বের সূত্রটা, এটার সাহায্য নিয়ে আমরা হচ্ছে এই থেকে ও পর্যন্ত দূরত্বটা বের করব, ও থেকে বি পর্যন্ত দূরত্ব বের করব, আবার এ থেকে বি পর্যন্ত দূরত্ব বের করব। তিনটা দূরত্ব আমরা বের করবো। আমরা তিনটা কেন বের করব, যদি এটা ত্রিভুজ হইতো, চিন্তা করো, যদি এটা ত্রিভুজ হইতো, তাহলে ধরো যে এই বিন্দুটা এখানে আছে, ও বিন্দুটা আছে এইখানে, কথার কথা আমি বলতেছি, বি বিন্দু আছে এইখানে, তাই না? তখন আমরা কি করতাম, ত্রিভুজের তিনটা বাহুর দূরত্ব বের করতাম না, বা দৈর্ঘ্য বের করতাম না। এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, আর এটা যোগ করলাম। দেখো তো তিনটা বাহু কেমন হইতো তখন, একটা হয়তো ও এ বাহু, আরেকটা হয়তো ও বি বাহু,
আরেকটা হয়তো এ বি বাহু। এই কারণে আমরা এই 3টা বাহুর দূরত্বই আমরা বের করব। বের করে একটা শর্ত আছে যেটা ত্রিভুজ হওয়ার শর্ত, এটা আমি বলতেছি। এই কারণে এই যে ও এ বের করলাম, আমরা ও বিটা বের করলাম, আরেকটা বাহু যেটা হইতে পারতো ত্রিভুজের সেটা হচ্ছে এ বি, বড় বাহুটা, ওইটা আমরা বের করলাম। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কেন বের করবো আমি বলতেছি। দেখো, আমরা যদি প্রথমে এ ওটা বের করি, রুট, তাহলে এটা হচ্ছে x1। আবারও লিখে দিই একটু, প্রথম এটা x1 y1 x2 y2। ঠিক আছে? যেই দুইটা বিন্দু বের করবা, মানে দূরত্ব বের করবা, ওই দুইটা বিন্দু এইভাবে চিন্তা করে নিবা। প্রথমটা হচ্ছে x1 y1, পরেরটা হচ্ছে x2 y2, পরে যা সূত্রের মতো করে বসাই দিবা, শেষ। দেখো তাহলে x1 কত? -3, x2 কত? -0, সূত্রের মাইনাস এই 0 হোল স্কোয়ার, পরে হচ্ছে প্লাস y1 কত? -3, আবারও -0 হোল স্কোয়ার, তাহলে কত আসে? -3 -0, তো -3 হবে হোল স্কোয়ার, প্লাস আবারও -3 হোল স্কোয়ার। একটু আগে বলছি মাইনাসযুক্ত সংখ্যা তার উপরে যদি বর্গ করি আমরা, তাহলে সংখ্যাটা প্লাস হয়ে যায়। আর 3 স্কোয়ার মানে তো আমরা জানি সবাই 9, তাই না? এগুলো কিন্তু জানতে হবে, এগুলো না জেনে অধ্যায় করতে আসলে কিন্তু সমস্যা। আর ক্লাস 9-10-এ যারা পড়ে, এগুলা আমি ধরে নিতেছি তারা জানে যে -3 উপরে হোল স্কোয়ার দিলে 2টা -3 আসে, আর 2টা -3 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 3 3 9 হয়। এগুলো জানার কথা। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে -3 কে স্কোয়ার করলে কি হবে? 9 হবে, আবারও -3 কে স্কোয়ার করলে 9ই হবে। তাহলে এটা কত আসতেছে? √18 আসতেছে। আচ্ছা, √18কে আমরা চাইলে ভাঙায় লিখতে পারি। ভাঙায় লিখলে লিখতে পারো, না লিখলে যে খুব বেশি সমস্যা হবে তা না, কিন্তু যদি পারো অবশ্যই লিখবা। দেখো কীভাবে ভাঙানো যায় এটাকে। এমনভাবে ভাঙাতে হবে যাতে রুটের ভিতরে একটা পূর্ণবর্গ সংখ্যা আসে। পূর্ণবর্গ সংখ্যা আসলে কি হবে? যখন রুটটাকে ওই সংখ্যার উপরে দিয়ে দিব, তখন ওই সংখ্যাটা ছোট হবে এবং একটা পূর্ণ সংখ্যা আসবে, কোনো দশমিক সংখ্যা আসবে না। মানে মূলদ সংখ্যা আনতে হবে, অমূলদ সংখ্যা আনা যাবে না। তো দেখো 18কে আমরা 9 গুণ 2 লিখতে পারি না? 9 2 গুণ 18 হয়। তাহলে 9 গুণ 2 লিখলে এই রুটটাকে দুইটা সংখ্যার উপরে আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া যায়। আমি অনেক ভেঙে করতেছি কিন্তু, হ্যাঁ, এতটা ভাঙতে হবে না। তোমরা যারা জানো ডিরেক্ট এখান থেকে আনসার লিখে দিতে পারবা। তো দেখো √9 এটাকে কিন্তু ভাঙা যায়, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা। এটাকে যদি রুট করি, চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, কিন্তু এটাকে রুট করলে হবে কত? 3 হবে। আর √2কে ভাঙলে, মানে ভাঙা যায় না বলতে, √2কে যদি ক্যালকুলেটরে বসাও দেখবা একটা দশমিক সংখ্যা এসে পড়ে। তার মানে √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না, এটা কীভাবে রাখতে হবে। তাহলে আনসারটা হচ্ছে এই √18 আর 3√2 একই জিনিস। এটি হচ্ছে আমাদের এই এ ও, এটার দূরত্ব বা হচ্ছে দৈর্ঘ্য। আমরা এটা এ ও বের করলাম। এখন কি করব? ও বিটা বের করব। এ ও বের করলাম, ও বি বের করব, তারপরে হচ্ছে আমরা এ বি বের করব। তো এটা তোলা শেষ হয়েছে আশা করি। তো আমরা ভিডিওটা পজ করে তুলে নিতে পারো। আর এটা কিন্তু বইয়ের অঙ্ক, হ্যাঁ, উদাহরণ 5-এর বইয়ের অঙ্ক। তো এখন হচ্ছে আমরা ও বিটা বের করব। এ ওটা আসছে 3√2, এটা আমরা লিখে রাখি এখানে, হ্যাঁ। এ ও সমান কত আসছে? 3√2 একক আসছে। আচ্ছা, এখন আমরা কি ও বি, আবার সেমভাবে ও বি সমান কত আসে দেখো তো। এটাকে আবার সেম, এখন উল্টাটা করো। আমরা বলছিলাম যে দুইটা বিন্দু বের করব, একটাকে x1 y1 আর একটাকে x2 y2 ধরে নিব। তাহলে এখন তো এই দুইটা বিন্দু, এটাকে x1 y1 ধরো, এটাকে x2 y2 ধরো। তো এইটা যদি x1 y1 আমরা ধরে নেই, আর এইটা যদি x2 y2 ধরে নেই, তাহলে তো অঙ্কটা একদম সহজ হয়ে গেছে না? এখন জাস্ট কি করবা? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আশা করতেছি আর বিস্তারিত বোঝাইতে হবে না, এখন পারবা। তাহলে এটা হচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, কত আসে? 9 + 9, সেই আনসারে আসছে না? √18। √18কে আমরা লিখতে পারি 3√2, একটু আগে দেখছি, তাই তো? তার মানে আমরা ও বি এর আনসার পাই গেছি আমরা। এটাকে এ ও বিও লিখতে পারো, অথবা ও এ ও বিও লিখতে পারো, একই জিনিস। হ্যাঁ, আমরা ধরো যে ও এ ও বি লিখলাম, দেখতে সুন্দর দেখা যায় এই কারণে।
আচ্ছা, তো আমরা কি করতেছি মূলত, আমরা ত্রিভুজের 3টা বাহুই বের করতেছি আস্তে আস্তে। ত্রিভুজ হওয়ার জন্য যদি 3টা বাহু হইতো, সেই 3টা বাহু কিন্তু হবে না, যে কারণে ওই শর্তটা আমরা দেখবো সামনে। তো আশা করি এটাও তুলে ফেলছো, একটু পজ করে তুলে ফেলবা, যদি না পারো তো আমি এটা মুছে দিই। এখন আমরা বের করব এবি, লাস্ট বাহুটা, ঠিক আছে? এবিটা বের করি, দেখো তো সেমভাবে এবি বের করার জন্য আবার এইটা বাদ, প্রথমটা হচ্ছে এইটা আর এইটা, তাহলে এইটাই x1 y1 আর এটা হচ্ছে x2 y2, আর সেমভাবে x1 কত -3, y1 কত আবারও সূত্রের মাইনাস আর 3 হোল স্কোয়ার। এটা কিন্তু আবার প্লাস হবে না, কারণ এখানে সূত্রে মাইনাস ছিল আর এটা প্লাস। যদি এখানেও মাইনাস হইতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইতো। প্লাস y1 কত -3, আবার সূত্রের মাইনাস 3 হোল স্কোয়ার। এটা কত হয় দেখো তো, -3 -3, 3টা মাইনাস আর 3টা মাইনাস যোগ করলে কী হবে, -6 হবে না হোল স্কোয়ার। আবার -3 -3 -6 হোল স্কোয়ার। আমরা দেখছি একটু আগে যে মাইনাসযুক্ত সংখ্যার উপরে বর্গ করলে সেটা প্লাস হয়ে যায়, আর 6কে বর্গ করলে হয় 36, 6 6 36, মানে 2টা 6 গুণ করা আর কি, 36 + 36। তো 36 দুগুণে আমরা জানি হচ্ছে 72। এটাকে চাইলে হচ্ছে তোমরা 72 রেখে দিতে পারো, অথবা এটাকে চেঞ্জও করা যায়, অনেকভাবে চেঞ্জ করা যায়। যেমন ধরো যে 8 নং 72 হয়, তাহলে পরে 8 × 9 দেওয়া যায়, তখন হচ্ছে এটাকে 3√8 লেখা যাবে। তো এটা 72 একক লিখলেও সমস্যা নাই, লিখে রাখতে পারো 72 একক। এখন আমরা যে কাজটা করব, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ও এ বাহু আছে আর ও বি বাহু আছে, ঠিক আছে, এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করে যদি দেখি যে এই যে এ বি বাহুটা আছে, মানে বড় যে এর বাহুটা হওয়ার কথা, ওইটার থেকে ছোট হয়েছে, বুঝো আমার কথাটা, যে এই ও বি আর হচ্ছে ও এ, এই দুটা বাহু আমরা যোগ করব। এখন দেখি তো যোগ করলে আসলে কত হয়, দেখি আমরা একটু। 3√2 + 3√2, দেখো তো 3টা √2 আর 3টা √2 যোগ করলে কয়টা √2 হবে, 6টা √2 হবে না, 6টা √2 হবে না। দেখো তো এই 6টা √2 মানে 6√2 একক যে হইল, এই 6√2 কি এটার সমান হবে, নাকি এর চেয়ে বড় হবে না ছোট হবে, এই 3 নাম্বার বাহুটা। এইটাকে আমরা চাইলে একটু ভাঙতে পারি। এটাকে তোমরা এইভাবে ভাঙতে পারো, ধরো যে হ্যাঁ 36 দুগুণে 72 হয়। দেখো একটু আগে আমরা লিখছি যে 36, 2 36 গুণ করে আমরা 72 বানাই, যোগ করে 72 বানাইছি। 36 দুগুণে 72 হয় না। এখন 36 রুটকে আলাদা আলাদা দিয়ে দিলে, রুটের 36 দিয়ে দিলাম একটা, আর রুট আলাদা করে দিলাম আর কি। 36 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু 6 হয়ে যাবে, আর √2 তো অমূলদ সংখ্যা, এটা তো √2ই থাকবে। হ্যাঁ, মানে √2 পূর্ণবর্গ না আর কি, অমূলদ বলতেছি বারবার, সরি, এটা পূর্ণবর্গ না, সুতরাং 6√2 একক হইল। দেখো তো এই দুটার যোগফল কি এই ও এ বি বাহুর সমান হয়ে গেছে না? এই দুটার যোগফল দেখো এ বি বাহুর সমান হয়ে গেছে। এ বি বাহু হচ্ছে 6√2 আর এই দুটো যোগ করে পাইছি 6√2। ত্রিভুজের শর্তটা হচ্ছে একটা 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে 2টা বাহুর যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হইতে হবে, এটা হচ্ছে শর্ত। যদি এটা মানে অবলম্বন, সরি কি বলতেছি, যদি এটা মানে না খাটে, তাহলে হচ্ছে অঙ্কটা হবে না, মানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। বুঝতে পারছো? সরি। আচ্ছা দেখো, তা আমরা কি দেখলাম যে 2টা বাহু যোগ করার পর 6√2 হয়েছে, আর তৃতীয় বাহুটাও 6√2ই হয়েছে, মানে দুইটা সমান হয়ে গেছে না? সমান হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। আমাদেরকে কিন্তু এটাই জিজ্ঞেস করছিল যে এইখান থেকে কি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। বুঝতে পারছো ত্রিভুজ আঁকা কেন সম্ভব না? এখন আমরা জাস্ট লিখে দিব যে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। এটা আমরা হচ্ছে এইটা এখানে লিখে দিই, যেহেতু দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, সুতরাং বিন্দুত্রয় দ্বারা
ত্রিভুজ গঠন সম্ভব নয়, এইটুকু লিখে দিলেই হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু দুইভাবে প্রমাণ করে ফেলছি। একটা হচ্ছে চিত্র আঁকাও আমরা দেখলাম যে এটা সরল রেখা হয়, ত্রিভুজ না। আরেকটা আমরা দেখলাম হচ্ছে যে আমরা জানি, তোমরা এই লাইনটা একটু লিখে রাখতে পারো, যে আমরা জানি কোনো বিন্দু মানে কোনো তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠিত হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে, এটা হচ্ছে শর্ত। আবার বলি, যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। কিন্তু আমরা এখানে দেখছি কি, যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, সুতরাং এই বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না, এইটা হবে একটা সরল রেখা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, অঙ্কটা একটু বুঝাইতে সময় লাগলো, কিন্তু এই অঙ্কটা সহজ, কঠিন না। তো এটা তুলে ফেলে একটু, আমি এটা মুছে দিচ্ছি। এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, ক্লাসের এই অংশটা আমার বুঝাইতে অনেকটুকু সময় আমি নিয়ে ফেলছি, তোমাদের বেসিক বুঝাইতে আর দূরত্বটা বুঝাইতে। তো কারণ হচ্ছে এইটুকু বুঝলে তোমাদের বাকিটুকু করা একদমই সহজ হবে, বাকিটুকু তোমরা নিজেরাই পারবা। এখন দেখো, জাস্ট অঙ্কগুলা তোমাদের 11.1 অনুশীলনীর যে অঙ্কগুলো আছে, 11.1 অনুশীলনী 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সবগুলো আমি দেখাই ফেলছি, আর মানে অটোমেটিক্যালি হয়ে গেছে। কারণ প্রথম অঙ্কটা কি বলছে দেখো, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রথম অঙ্কটা বলছে 2,3 আর 4,6 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এগুলো তুমি পারবা। খ নাম্বারটাও পারবা। দেখো এই যেগুলো বলছে, 1 নম্বরে বলছে হচ্ছে ক নাম্বার, সরি 2,3 হবে, 2,3 আর হচ্ছে 4,6, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। খ নাম্বারে বলছে হচ্ছে -3,7 আর 7,3, এই দুটার মধ্যবর্তী দূরত্ব। গ নাম্বারে বলছে a, b আর b, a। তা আশা করি এই দুটা তোমরা পারবার আমি করে দিছি, যে x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার, সেমভাবে এটাও মনে হয় পারবা। এটা আমি গ নাম্বারটা একটু দেখাই দিই। বলছে a, b আর b, a, এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করতে। দেখো তো একটু দেখাই ফেলি, এটা এখানেই দেখাই ফেলি। কি হবে, √x1 - x2 হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ার, প্লাস আবার bx2 y1 - y2 হোল স্কোয়ার মানে b - a হোল স্কোয়ার। দূরত্ব কিন্তু এটুকু হয়েই গেছে, কারণ এখানে কোনো সংখ্যা নাই। আমি এইটুকুই দূরত্ব চাইলে দিয়ে দিতে পারি, চাইলে পরে তুমি একটু ভাঙতেও পারো, ভাঙেও দিতে পারো, একটু ভেঙে দিবা আর কি। a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, সূত্র প্রয়োগ করে দিলাম আমরা a - b হোল স্কোয়ারের। এখানে কি হবে, b স্কোয়ার - 2ab প্লাস a স্কোয়ার। দেখো তো a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে দুইটা a স্কোয়ার হয় না, আর -2ab আর -2ab যোগ করলে কি হবে, -4ab, আর b স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার। এখন আমরা চাইলে কি এখান থেকে 2টা কমন নিয়ে নিতে পারি না? দেখো এখানেও 2 আছে, এখানেও 4-এর মধ্যে একটা 2 আছে, এখানেও 2 আছে। যদি আমরা 2 কমন নিয়ে নিই, তো এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার, এখানে থাকবে একটা 2 নিয়ে নিছি, তার মানে 2 থাকবে, একটা মাইনাস তো থাকলোই। তো 2 আর 2 গুণ করলে দেখো আবার 4ই হবে। 2ab প্লাস এই 2 তো কমন নিয়ে নিছি, থাকবে শুধু b স্কোয়ার। দেখো তো এইখানে কি আবার সূত্র পড়ে যায় না, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার সমান কি হয়, a - b হোল স্কোয়ার। এখন দেখো, আচ্ছা আমরা একটা জিনিস কি খেয়াল করছো, আমরা বলছিলাম যে রুট দিলে পরে কি হয়, আমাদের প্লাস মাইনাস আসে রুট দিলে পরে উত্তর লেখার সময়, কিন্তু আমরা এখানে কোথাও প্লাস মাইনাস লিখতেছি না। কেন বলো তো? কারণ হচ্ছে দূরত্ব আমরা বের করতেছি, কি দূরত্ব বের করতেছি না। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে, মনে রাখবা, দূরত্ব কখনোই ঋণাত্মক হবে না। রুটের ভিতরে যেটাই আসুক, হ্যাঁ, মানে রুটের ভিতরে তো অবশ্যই প্লাস সংখ্যায় আসবে, কিন্তু রুট করার পর কখনোই আমরা প্লাস মাইনাস দিব না এই অধ্যায়ের ক্ষেত্রে, যখন আমরা দূরত্ব বের করতেছি। ঠিক আছে, কারণ আমরা জানি দূরত্ব কখনোই ঋণাত্মক হবে না, অলওয়েজ দূরত্ব পজিটিভ হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তার কখনোই ভুলেও কিন্তু মাইনাস দেওয়া যাবে না, মাইনাস দিলেই ভুল হয়ে যাবে। তা দেখো আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি না, √2টাকে আলাদা লিখলাম,
আর এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার উপরে যদি রুট দেই, তাহলে এই রুট আর স্কোয়ার কী হবে, চলে যাবে না? হ্যাঁ, এটাও একটু দেখাই দিই। এই রুট a মাইনাস বি হোল স্কোয়ার, এই রুটের মানটা অনেকে হবে কি জানো, অনেকে ভাবে হচ্ছে রুট আর স্কোয়ার মনে হয় এভাবে কাটাকাটি চলে যায়। না, রুট আর স্কোয়ার আসলে কাটাকাটি যায় না। রুট আর স্কোয়ার কীভাবে যায় আমি একটু দেখাই দিচ্ছি। এই যে রুটটা আছে না, তোমরা সূচক যদি পড়ে থাকো তাহলে ভালো বুঝবা। এই রুটের মানটা হচ্ছে সূচকে হাফ, মানে সূচক আকারে হাফ হয়। তাহলে এই যে যা আছে এটা বেজ, এই বেজের ভিতরে যা আছে এই বেজ বানাই দিলাম, এটাকে লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই রুটের মানটা কী হয়ে যাবে, এই সম্পূর্ণটার উপরে হাফ। ঠিক আছে, হাফ, এই কারণে এটাকে স্কোয়ার রুট বলা হয়। ঠিক আছে, আর যেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কিউব রুট। কিউবিক রুট না, আমরা এখানে করতেছি কি রুট, স্কোয়ার রুট করতেছি। তো মনে রাখবা স্কোয়ার রুটের স্কোয়ার মানে যেরকম বর্গ, তাহলে স্কোয়ার রুট কী হবে, বর্গের উল্টা। বর্গ মানে তো 2, বর্গের উল্টা কী হবে, হাফ হবে, মানে 1/2 হবে। এই কারণে সম্পূর্ণটার উপরে পাওয়ার চলে যাবে হচ্ছে হাফ। আর এটা আমরা একটু জানা রাখা জরুরি, এটা হচ্ছে যে a টু দি পাওয়ার m, তার উপরে যদি n থাকে, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুইটা, এই যে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, mn হয়ে যায়। ঠিক আছে, এটা একটা সূত্র, একটু লিখে রাখতে পারো। এটা তোমাদের সাধারণ গণিতে 4th অধ্যায়ে মনে হয় আছে, সূচক ও লগারিদম এটাতে আছে। তো দেখো তাহলে এটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার আছে, গুণ হবে না। এই যে a মাইনাস বি, তার উপরে আছে 2, আর এই যে হাফ, এটা কি গুণ হয়ে গেল। তাহলে এই পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে, এই 2 আর 2 কি কাটা যায় না গুণ হয়ে গেলে। এখন এখানে থাকতেছি কি শুধু 1, তাহলে 1 তো লেখার দরকার নাই, a মাইনাস বি থাকবে। বুঝছো, এটা অনেকেই জানে না, অনেকে বুঝছো যে এটা দিয়ে মনে করে যে স্কোয়ার আর রুট কাটাকাটি, শুধু a মাইনাস বি থাকবে না, এটা আসলে এইভাবে আসে। ঠিক আছে, এদের একটু জেনে রাখতে পারো, একটু ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখানে আমরা বুঝতেছি কি আসবে, শুধু a মাইনাস বি আসবে। তাহলে এই যে গ নাম্বারটা করলাম, এটার আনসার হচ্ছে √2 × a মাইনাস বি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আমাদের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা একটু শেষ করে দিব, আমি একটা অঙ্ক করে শেষ করে দিব, তারপর নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করবো আরো। এটা আমি মুছে দিই, আর এটা একটু বুঝে রাখতে পারো, এটা তোমরা আচ্ছা আরেকটা বিষয় কি তোমরা খেয়াল করছো, এখানে এই যে a মাইনাস বি এর যে মানটা আছে, এইটা কিন্তু এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের যে মানটা আছে, এটা কিন্তু অলওয়েজ প্লাস হতে হবে। হ্যাঁ, কারণ আমরা জানি রুটের ভিতরে কি হইতে পারে না, কখনো ঋণাত্মক হইতে পারে না, এটা কখনোই সম্ভব না। রুটের ভিতরে যে মাইনাস হবে, রুটের ভিতরে অলওয়েজ প্লাস মানে থাকবে। ঠিক আছে, তার মানে এই সম্পূর্ণ মানটা কি প্লাস হবে না। যদি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হয়, হোল স্কোয়ারটা যদি প্লাস হয় কিছু একটা মান, তাহলে এটাকে বর্গমূল করলে যে মানটা আসবে, বর্গমূল করলে কি আসে আমরা জানি তো, a মাইনাস বি আসবে। তাহলে a মাইনাস বি এর মানটাও কি হবে, প্লাস মানে আসবে না, কারণ রুটের ভিতরে প্লাস থাকলে ওটাকে বর্গমূল করলে তো আবার প্লাসই আসবে। তো যেহেতু a মাইনাস বিটা সমান দিয়ে প্লাসই আসে, মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হওয়ার কথা ছিল, এটাকে বর্গমূল করলাম, a মাইনাস বি এর মানও প্লাসই হবে। তাহলে আমরা যদি এখানে a মাইনাস বি এর মানটা, ধরো যে ডাস্টারটা কোথায় গেল আমার, এই তো, a মাইনাস বি এর মানটা এইভাবে না লিখে আমরা একটু জাস্ট এখানে মডুলাস দিয়ে লিখতে পারি। এখন তোমরা জানো তো এটা নাকি, যে মডুলাস কেন ব্যবহার করি আমরা, কারণ কোনো একটা সংখ্যা মাইনাস যাতে না হয়, শুধুমাত্র প্লাস সংখ্যাটাই হবে, এটা বোঝানোর জন্য আমরা মডুলাস দিই। তো মডুলাস দিলে কি হবে, এই ভিতরের সংখ্যাটা অলওয়েজ প্লাস থাকবে, মাইনাস হবে না। ঠিক আছে, তো আনসারটা এই পর্যন্ত রাখবা তোমরা। তো এইটা আশা করি বুঝতে পারছো কেন এটা প্লাসই হবে, কারণ রুটের ভিতরে যেই সংখ্যাটা, মানে যেই মানটুকু রুটের ভিতরে থাকবে, ওইটা কখনো ঋণাত্মক হতে পারবে না। তা আমরা তো এটা সংখ্যা না, এটা হচ্ছে একটা প্রতীক বা হচ্ছে অক্ষর, আমরা তো জানি না এ বা বি এর মান কী কী। এই কারণে আমরা এই সম্পূর্ণটাকে প্লাস বললাম, আর এটাকে বর্গমূল করলে যা হবে মাইনাস বি, ওইটাও প্লাসই হবে। তো এটাকে প্লাস যাতে হয় এটা নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে মডুলাসটা দিয়ে দিলাম, যাতে এটা মাইনাস কখনো না হইতে পারে। তাহলে ভিতরে যদি মাইনাসও আসে, মাইনাস যদি আসেও তারপরেও মানটা যাতে প্লাস হয়ে বের হয়,
আউটপুটটা যাতে প্লাস আসে, আউটপুটটা প্লাস নিশ্চিত করার জন্য এটা আমরা করছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে যে নেক্সটে একটা অঙ্ক করবো আমরা, এটা করে আজকে ক্লাসে শেষ করে দিব। দূরত্ব সূত্রটা মুছাই ফেলছি। তো আমরা নেক্সটে 11.1-এর আচ্ছা আরেকটা ঘ নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমরা করবা নিজেরা। হ্যাঁ, ঘ নাম্বার যে অঙ্কটা আছে আর ও নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করবা এটা, ঘ আর ও। হ্যাঁ, ঘ নাম্বারটা বলছে সাইন থিটা কস থিটা, একটা সূত্র প্রয়োগ করলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, ওইটা প্রয়োগ করলে ঘ নাম্বারটা হয়ে যাবে। আর ও নাম্বারটা একটু তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকলে এটা করো, দেখি করবা, বাসায় করবা, ইজি অঙ্ক, যারা করছো তাদের জন্য তো একদম ইজি। দেখো আমরা এখন 5 নাম্বার অঙ্কটা একটু করবো। আর দূরত্বের সূত্রটা একটু মুছে গেছে, একটু লিখে দিই আমি, x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। দেখো 5 নাম্বার অঙ্কটা, এটি আমাদের আজকের লাস্ট অঙ্ক। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে বাকিটা তাড়াতাড়ি করে ফেলবো। আজকে একটু যেহেতু বেসিক ক্লাস ছিল প্লাস হচ্ছে যে কিছু অঙ্কও ছিল, এই কারণে আমি অত বেশি অঙ্কের দিকে যাইনি আজকে। হ্যাঁ, বলছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। দেখো মূল বিন্দু কোনটা আমরা সবাই জানি, ও বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। মূল বিন্দু থেকে -5,5 বিন্দু, একটা বিন্দু দিছে -5,5 বিন্দু, আরেকটা বিন্দু দিছে, এইটা টোটালটা আমাদের অক্ষরে দেয় নাই, বলছে 5, কে এর মানটা কিন্তু আমরা জানি না। প্রশ্নটাই করছে ওই কে এর মানটাই কত। শর্ত কি দিছে বলতো, শর্ত দিছে হচ্ছে এই মূল বিন্দু থেকে, মানে এই ও বিন্দু থেকে, এই যে বিন্দুটা, এটা একটা নাম দিই আমরা, চলো এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু, আর এই যে বিন্দুটা এটার নাম দিলাম বি বিন্দু। ঠিক আছে, তো মূল বিন্দু ও থেকে এ এর যে দূরত্ব, এইটা থেকে এইটার যে দূরত্ব, আবার এইটা থেকে এইটার যে দূরত্ব, এই দুটার দূরত্ব বলছে সমান। মানে প্রশ্নে এই জিনিসটা বলে দিছে আমাদের, আমি বলতেছি আরো বুঝায় একটু দেখো। বলছে ও এ এর দূরত্ব সমান হচ্ছে ও বি এর দূরত্ব। বুঝলাম কিভাবে, প্রশ্নে বলেই দিছে, একটু বইটা খেয়াল করো। বলছে মূল বিন্দু থেকে -5,5 বিন্দুর দূরত্ব, এ বিন্দুর দূরত্ব, এবং বা ও 5, k বিন্দু সমদূরবর্তী হলে, এই 5, k বিন্দু, দুটা বিন্দু হচ্ছে সমদূরবর্তী। সমদূরবর্তী শব্দের অর্থই হচ্ছে দূরত্ব সমান। ঠিক আছে, মনে রাখবা, দূরত্ব সমান মানে হচ্ছে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে হচ্ছে দূরত্ব সমান। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে যে এইটা হয় এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা ডিরেক্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না, এখানে বাদ দিবা তোমরা। ও এ মানে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা x1, এটা x2, এটা y1, এটা y2, তাহলে 0 -5 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস, সূত্রের প্লাস y1 - y2, তাহলে 0 -5 হোল স্কোয়ার কত হয় দেখো তো। এখানে কিন্তু সমীকরণ, এই কারণে বাদ দিছি আমরা। আর এই পাশে আমরা করব হচ্ছে ওবি এর দূরত্ব, তাহলে ওবি কত হবে 0 -5 হোল স্কোয়ার, এই যে x1 - x2 প্লাস 0 - k হোল স্কোয়ার, বা এই জায়গায় মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। আর এই +5কে হোল স্কোয়ার করলে কি হবে 25 হবে না, একসাথে লিখে ফেললাম আমি একবারে। আর এখানে কি হবে 0 - 5 তো হবে, কারণ 0 থেকে -5 বাদ দিলে -5ই থাকে। -5কে যদি হোল স্কোয়ার করি, বারবার বলে আসতেছি, মাইনাসযুক্ত সংখ্যাকে স্কোয়ার করলে একটা -5, একটা -5 গুণ করলে মাইনাসে প্লাস, আর 5 × 5 = 25 হবে, তাই না? সেমভাবে এই কাজটাও করো তো, -5 হোল স্কোয়ার মানে 25 মাত্র দেখলাম। আর এইখানে দেখো -k হোল স্কোয়ার আসছে, ওই আবারও সেম ঋণাত্মক সংখ্যা, বর্গ করলে ধনাত্মক হয়ে যাবে, তাহলে 25 + k স্কোয়ার। তাহলে আমি একটু এইটা এই পাশে লিখতেছি আর এটা এই পাশে লিখতেছি, সমস্যা নাই কোনো। তাহলে এই পাশে লিখলাম আমি 25 + k স্কোয়ার, এই পাশে হচ্ছে কি
√25 + 25 মানে হচ্ছে 50। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা বর্গ করে দিই উভয় পাশে, তাহলে কি হবে? রুট দুটো চলে যাবে না? তা আমাদের রুট তো সরাইতেই হবে, কারণ আমরা মান বের করবো কার? কে এর মান। যদি রুট না সরাই তাহলে কে বের করবো কীভাবে? তাই আমরা এই পাশে রুট করে দিলাম, সরি স্কোয়ার করব, রুট না, সরি স্কোয়ার করতে হবে। বর্গমূল থাকলে স্কোয়ার করলে বর্গমূল উঠে যায়, মানে রুট উঠে যায়, তাহলে আমরা স্কোয়ার করবো, হ্যাঁ রুট না, কিন্তু রুট সরানোর জন্য আমরা স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু এই পাশে করি, এই পাশে করি একটু, বা এইটার পরে হচ্ছে নেক্সট এইখানে এই পাশে রুট করলে স্কোয়ার আর রুট তো চলে যাবে, ওই যে একটু আগে দেখাইলাম। তাহলে 25 + k² থাকবে, এটাকে আমরা k² + 25 লিখলাম। আর এই পাশে কি থাকবে? রুট আর স্কোয়ার চলে গেলে শুধু 50 থাকবে। তাহলে k² সমান কি হবে? এটা হচ্ছে +25, পক্ষান্তর করলে এই পাশ থেকে ওই পাশে নিলে -25 হবে না? তাহলে কত আসতেছে? নিচে লিখি, 25 আসে। এখন দেখো এতক্ষণ ধরে আমি বলে আসতেছি কি, যে রুট করলে লাস্টে যদি রুট করি আমরা, তাহলে কিন্তু প্লাস মাইনাস আসবে না। ওইটা কোন ক্ষেত্রে বলছি? যদি আমরা দূরত্ব বের করি ওই ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস আসবে না। কিন্তু যদি আমরা এইখানে কি বের করতেছি বলতো? এইখানে কিন্তু স্থানাঙ্ক বের করতেছি, দেখো এই যে বিন্দু বের করতেছি। তো আমি তো কখনো বলি না যে বিন্দু প্লাস হতে পারবে না, এটা কিন্তু প্লাস মাইনাস দুটোই হইতে পারে। ঠিক আছে, দুটোই হইতে পারবে। তার মানে এই যে বিন্দুটা আছে এখানে কে এর মানটা প্লাস হইতে পারবে, মাইনাস হতে পারবে, কারণ এখানে আমরা এখন বর্গমূল করব। বর্গমূল করলে প্লাস মাইনাস দুইটাই আসে। ঠিক আছে, কিন্তু যদি আমরা দূরত্ব বের করি, এই যে দূরত্ব যখন বের করব তখন শুধুমাত্র আমরা প্লাস দিব, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। কিন্তু স্থানাঙ্ক তো হতে পারে। এই যে দেখো মাইনাস হয়েছে, এই একটু আগে দেখাইলাম সবগুলোই মাইনাস ছিল, প্লাস ছিল, দুটোই ছিল। তাহলে আমরা এখানে করব কি, এই যে বর্গমূল করলাম, আর এটাকে বর্গমূল করলে হবে +-5। ঠিক আছে, 25কে বর্গমূল করলে +-5 হবে। এখানে লিখে দিবা বর্গমূল করে পাই। আর আমি এখানে শর্ট সাইড নোটটা দিই নাই, সাইড নোটটা কিন্তু দিয়ে দিবা। এখানে লিখবা বর্গ করে, এই যে এখানে আমরা বর্গ করছিলাম না রুটটা ওঠানোর জন্য, বর্গ করে। তো আশা করি বুঝতে পারছো এটা তোমরা। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো আমি। আর নেক্সট ক্লাসের জন্য তোমরা একটু কিছু জিনিস পড়ে আসবা। সেটা কি বলি আমি, একটা সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন? একটা সমবাহু ত্রিভুজ হতে হলে কি লাগে? একটা সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হলে আমরা বুঝে ফেলি যে সমবাহু ত্রিভুজ। আবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কিভাবে বুঝি? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যদি কোনো ত্রিভুজের 2টা বাহু সমান হয়, একটা অসমান হয়, তাহলে বুঝি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি বলে সমগুণী ত্রিভুজ প্রমাণ করো, কিভাবে করব? সমগুণী ত্রিভুজ প্রমাণ করতে হলে আমাদের করতে হয় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে পারি আমরা, যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আবার হচ্ছে যদি বলে আয়তক্ষেত্র প্রমাণ করো, সেটা আমরা কিভাবে করতে পারি? তো আয়তক্ষেত্রের শর্ত আমরা কি কি জানি, যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সবগুলা বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, আর কর্ণদ্বয় হচ্ছে পরস্পর সমান হয়। তো এই দুইটা শর্ত থেকে আমরা আয়তক্ষেত্র প্রমাণ করে ফেলতে পারি। আবার ধরো যে আমরা বর্গক্ষেত্র কিভাবে প্রমাণ করতে পারি, দেখাবো যে 4টা বাহু সমান, কর্ণদ্বয়ও সমান, বর্গক্ষেত্র হয়ে গেল। বলতে পারে যে রম্বস প্রমাণ করো, তখন কি বলবো? যে বিপরীত বাহুগুলো পরস্পর, রম্বস তো হচ্ছে 4টা বাহু পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় অসমান, এটা দেখাইতে পারলেই রম্বস প্রমাণ হয়ে গেল। আর যদি বলে সামান্তরিক, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কর্ণদ্বয় অসমান, রম্বস সামান্তরিক প্রমাণ হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকটার শর্তগুলো একটু পড়ে আসবা। নেক্সট ক্লাসে আমি নিজেও দেখাই দিব একটু শর্ট করে কোনটার শর্ত কি কি। এইটা জানলে হচ্ছে তোমরা বাকি বইয়ের বাকি যে অঙ্কগুলো আছে, এই যে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করো অঙ্কন করে, তারপরে ত্রিভুজটি অঙ্কন করে সমগুণী ত্রিভুজ প্রমাণ করো, এই পাশে বলছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করো, এইভাবে যে চতুর্ভুজ না সামান্তরিক কোনটা, এইভাবে সবগুলোই তোমরা পারবা। তো এইগুলো একটু জানতে হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমি দেখাই দিব, এই অঙ্কটা তুলে ফেলবা। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নেক্সট থেকে শুরু করবো, আর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো অধ্যায়টা শেষ করে দেওয়ার, 11.1 শেষ করে দেওয়ার। এটা শেষ করে আমরা 11.2 যাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।